আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখানে আছেন আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, সবার মনের আশা পূরণ করুক। অনেক অনেক দোয়া এবং শুভকামনা সবার জন্য। যারা ক্লাসে আসে নাই তাদের জন্য দোয়া, আপনাদের সবার জন্য দোয়া। ঠিক আছে, আল্লাহ ভালো রাখুক আপনাদেরকে। যে আশা নিয়ে আমরা সবাই একত্রিত হয়েছি, আল্লাহ যেন আমাদের মনের আশাটা পূরণ করে। আমিন সুম্মা আমিন। যে ব্যক্তিকে গণ উপদ্রব উপদ্রব দুঃখিত যে ব্যক্তিকে উপদ্রব অপসারণের জন্য শর্ত সাপেক্ষে আদেশ দেয়া হলো, সেই ব্যক্তি যদি হাজিরও না হয়, কারণও না দর্শায়, তাহলে সেই ব্যক্তি কত ধারা মোতাবেক দণ্ডিত হবেন বলেন? পড়ি নাই, এগুলা পড়াই নাই, উপদ্রব অপসারণের শর্ত সাপেক্ষে আদেশ। 188। 188 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। কত ধারায় বলা আছে এই কথা? কত ধারায় বলা আছে? নিরাপদ ও সহজে 36-এ, 136-এ। 40। হ্যাঁ, 40-এ আছে। 40-এর বিষয়টা হলো আদেশটা যখন স্থায়ী হলো, এরপরে যদি উনি ওইটা কথা না মানে না মানে আদেশটা, তখন 40। আর এদিকে আছে কত? 136-এ আছে যে কারণও যদি না দর্শায়, হাজিরও যদি না হয়, তাহলে কি হবে? তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আদেশ স্থায়ী হয়ে যাবে এবং তিনি পেনাল কোডের 188 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। আচ্ছা, জামিনদার অব্যাহতির জন্য আবেদন করবেন কত ধারা? জামিনদার মুচলেকার ক্ষেত্রে জামিনদার অব্যাহতির আবেদন করবেন 126। 126। জামিনদার অব্যাহতির আবেদন করবেন 126 ধারা। আর জামিনদারকে প্রত্যাখ্যান করা হবে কত ধারা? 22। জামিনদার প্রত্যাখ্যান হলে, যে ব্যক্তির জন্য জামিনদারকে প্রত্যাখ্যান করা হলো, তার বিরুদ্ধে কি ব্যবস্থা? সমন পরোয়ানা ইস্যু করবে। সমন পরোয়ানা দিয়ে ওই ব্যক্তিকে হাজির করতে পারবে আদালত। কোনো ছাপাখানা বা প্রকাশনা, কোনো ছাপাখানা বা প্রকাশনা বাজেয়াপ্ত করা হলে বাজেয়াপ্তের আদেশ রদ করতে পারবে আদালত কখন? 99 এর খ। 99-এর ঘ। 99-এর ঘ। স্পেশাল বেঞ্চে শুনানি করার পর যদি দেখে যে আসলেই তার ছাপাখানা প্রকাশনার কোনো দোষ নাই, তখন এই বাজেয়াপ্তির আদেশটা রদ করে ফেলবে। তাহলে প্রশ্ন কিন্তু এখনো বুঝতে সমস্যা হচ্ছে, ঠিক আছে? 99-এর খ হলো ওই ব্যক্তি হাইকোর্টে আবেদন করতে পারবে 2 মাসের মধ্যে। তাই এটা তো প্রতিদিন জিজ্ঞাসা করি, ওই জন্য আজকে একটু নতুন জিজ্ঞাসা করলাম যে এই আদেশটা আবার রদও করতে পারবে। আছে না, উনি আবেদন করার পরে স্পেশাল বেঞ্চে শুনানি হবে। শুনানির পরে 99-এর ভয়ে যদি দেখে ওই ছাপাখানা বা প্রকাশনার কোনো দোষ নাই, তখন কি করতে পারবে? আদেশটা রদ রদ করতে পারবে। তানজিলা, তোমাদের কষ্ট হচ্ছে, প্রথম ক্লাস আজকে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো পুরনো পড়া ছিল, হ্যাঁ, একটু অ্যাডজাস্ট করতে কয়েকদিন সময় লাগবে, তার জন্য ক্লাস কিন্তু মিস করা যাবে না। অধিক্ষেত্রের বাইরে কোনো স্থান তল্লাশি করার পর তল্লাশিকৃত মালামালের কি ব্যবস্থা গ্রহণ করবেন আপনি? 99। 99 ধারা মোতাবেক, 98 ধারা মোতাবেক পরোয়ানা দিলে কয় ধরনের ক্ষমতা পায় সেই ব্যক্তি? পরোয়ানা মূলে 5। 5 ধরনের ক্ষমতা পায়। কি কি 5টা ক্ষমতা পায় বলতে পারি নাকি আমরা? তল্লাশি করার ক্ষমতা বা প্রবেশ করার ক্ষমতা, তারপরে তল্লাশি করবে, মালামাল পেলে তা হচ্ছে নিরাপদ হেফাজতে নিবে। আর একটা হচ্ছে মালামাল গুলো পাহারা দিয়ে রাখার ব্যবস্থা করবে। হ্যাঁ, আর ওই ব্যক্তিদেরকে বাসার ব্যবস্থা করবে, ওই ব্যক্তিদেরকে গ্রেপ্তারও ইয়ে করতে দিবে, পারবে। গ্রেপ্তারও তাহলে করতে প্রথমে পারবে। প্রবেশ, প্রবেশ করে তল্লাশি, তল্লাশি করে জব্দ, জব্দ করে মালামাল সংরক্ষণ, তারপরে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে গ্রেপ্তার, শেষ। এরপরে তো কোর্টে পাঠাবেই, এটা তো ঠিকই আছে। 98 ধারা মোতাবেক কোন পদমর্যাদার কর্মকর্তা তল্লাশি করতে পারেন? কনস্টেবলের উপর থেকে হচ্ছে সকল অফিসার। কনস্টেবল পদের উপরে সবাই, কনস্টেবল পদের উপরে সবাই। ওয়ারেন্ট নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝি? পরোয়ানা নিয়ন্ত্রণ। 97। 97 ধারা। 97 ধারায় পরোয়ানা নিয়ন্ত্রণ করে, মানে কি বলেন রাবেয়া স্যার, মানে বলেন ওয়ারেন্ট নিয়ন্ত্রণের? মানে হচ্ছে যতটুকু এর মধ্যে তল্লাশি করার দিবে অতটুকুই করতে হবে, এর বাইরে করা যাবে না, এটাই গুড। হচ্ছে তল্লাশি অর্থাৎ নিয়ন্ত্রণ। পরোয়ানায় কোনো স্থান সুনির্দিষ্ট করে দেয়া। আদালত যখন তল্লাশি পরোয়ানা দিবে, আদালত উল্লেখ করে দিতে পারবে যে এইটুকু জায়গা ছাড়া তল্লাশি করবেন না। এটাই হলো পরোয়ানা নিয়ন্ত্রণ করা। কোনো ব্যক্তির সম্পত্তি সরকারের এখতিয়ারে চলে গেল, আগে বোঝেন ভালো করে কি বলি। কোনো ব্যক্তির সম্পত্তি তাকে হুলিয়া দেওয়া হলো, সে আসে নাই, তার সম্পত্তি সরকারের এখতিয়ারে চলে গেল। এখন সরকারের এখতিয়ারে চলে গেলে ওই সম্পত্তি তো কি করতে পারবে? বিক্রি করতে পারবে, কোষাগারে জমা করতে পারবে। কিন্তু কখন এই সম্পত্তি বিক্রি করতে পারবে না বলেন তো?
যদি হচ্ছে ইয়া মানে সঠিক সময়ের মধ্যে ইয়া চলে আসে, হুলিয়াধীন ব্যক্তি চলে আসে, অথবা যদি মামলা থাকে সেক্ষেত্রে হ্যাঁ, মামলা হ্যাঁ, রাইট। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। তাহলে এইটাই ওই ওই সম্পত্তির উপরে মনে করেন কোন একটা সম্পত্তি হুলিয়া দেওয়া হলো, আমি হুলিয়ার মধ্যে চলে আসলাম, তখন তো আর আদালতের এটা বিক্রি করবে না, 30 দিন তো সময় আমি পাই, তাই না? আরেকটা হলো, যদি মনে করেন যে সম্পত্তি আমার ক্রোক করলো, সময় চলে গেল, তাই না? সময়টা চলে গেল, হুলিয়ার সময়ও চলে গেল, আমি আদালতে হাজির হলাম না, কিন্তু আমি না হাজির হলেও আমার সম্পত্তির সঙ্গে নিরপরাধ ছিল তানিয়া, ওর সম্পত্তি ক্রোক হয়েছে, ও তখন মামলা করছে। এই মামলা নিষ্পত্তির আগে কিন্তু কি করতে পারবে না, সম্পদ সরকারের এখতিয়ারে নিতে পারবে না বা বিক্রয় করতে পারবে না। আবার বলছে তবে শর্ত থাকে, যদি পচনশীল হয় সেক্ষেত্রে বিক্রি করা যাবে, ভিন্ন, বিক্রি করতে সেটা হলো পারবে। ভিন্ন ব্যাপার। তাহলে মামলা থাকলে কিন্তু সরকার ওই সম্পত্তি বিক্রি করতে পারবে না যতদিন না মামলার কোনো সিদ্ধান্ত হচ্ছে। হুলিয়ার প্রবিধান কত, প্রবিধানে হুলিয়ার আলোচনা আছে বলেন তো? 472। 472। 472। কয় কপি হুলিয়া কোথায় কোথায় পাঠাতে হবে? 3 কপি। 3 কপি হলি, একটা কোর্টের জন্য, একটা থানার জন্য, আর যেখানে জারি করা হবে সেই গ্রামের, মানে সংশ্লিষ্ট সেই ব্যক্তির ব্যক্তির গ্রামের জন্য। বসবাসের জন্য। অপরাধ কাকে বলে, সংজ্ঞা একটু শুনি কারো মুখ থেকে, অপরাধ কাকে বলে? বড় ব্যাগ গুলাতে নেয় এমনি খোলা বলে সংজ্ঞা ভালো বলতে পারবো না স্যার। দেখেন তুই যাবে আলমা স্যার বলেন, অপরাধ কাকে বলে? সাবিনা বলো। আইন বহির্ভূত কাজকে অপরাধ বলে। হ্যাঁ, আইন বহির্ভূত কাজকেই অপরাধ বলে। তো আর একটু আমরা সুন্দর করে বলতে পারি যে অপরাধ বলতে সেই সমস্ত কাজ যা বর্তমানে বলবৎ যে কোনো আইন অনুযায়ী শাস্তিযোগ্য করা হয়েছে। আপনি আরো বিভিন্ন ভাবে অপরাধের সংজ্ঞা দিতে পারেন। কত ধারা অপরাধের সংজ্ঞা? 4-এর মধ্যে আর মূর্ধন্য। 4-এর মধ্যাহ্ন সঙ্গে পেনাল কোডের কত ধারা ব্যবহার করব আমরা? 40। 40 ধারা লিখে রাখেন, পেনাল কোডের 40 ধারা 4-এর মধ্যাহ্ন এর সঙ্গে ব্যবহার করব। জামিনের অযোগ্য অপরাধ বলতে কি বোঝেন? জামিনের অযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ বলতে যে অপরাধগুলো ফৌজদারি কার্যবিধির 2য় তফসিল অনুযায়ী জামিনের কোনো ব্যবস্থা নাই, বা যে অপরাধ করলে কোনো ব্যক্তি ফৌজদারি কার্যবিধির 2য় তফসিল বা বর্তমানে বলবৎ কোনো আইন অনুযায়ী তার জামিনের কোনো ব্যবস্থা নাই, সেই অপরাধগুলোকে বলে জামিনের অযোগ্য অপরাধ। কত ধারা? 74 ধারা। এটা কোনো 4-এর না, 4 4-এর খ সংজ্ঞা। সালমা স্যার শোনেন, সংজ্ঞা এটা। 75 ধারায় হলো ওয়ারেন্ট, ওয়ারেন্ট আছে 75 ধারায়, 74 ধারায় না। বুঝতে পারছি আপনি কোন দিক থেকে চিন্তা করছেন, কিন্তু 76 ধারা হলো জামিন যোগ্য পরোয়ানা। 75-এ ওয়ারেন্ট আর 76-এ হলো জামিন যোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। ওটা কিন্তু ওয়ারেন্টের মধ্যেই জামিনের ব্যবস্থা আছে সেইটা। আর আমি বলছি জামিনযোগ্য অপরাধ কাকে বলে, কোন অপরাধগুলো জামিনযোগ্য অপরাধ। প্রশ্ন বুঝতে না পারলে বিপদ। তাহলে কোন অপরাধগুলো জামিনযোগ্য অপরাধ, সংজ্ঞা বের করে দেখেন। 4-এর ক্ষয়ের ভেতরে জামিনযোগ্য অপরাধেরও সংজ্ঞা আছে, জামিন অযোগ্য অপরাধেরও সংজ্ঞা আছে, তাই না? কিন্তু ভালো করে দেওয়া নাই, বলা আছে 2য় তফসিল অনুযায়ী যেগুলো জামিনযোগ্য এগুলো জামিনযোগ্য, যেগুলো 2য় তফসিল অনুযায়ী জামিন নাই সেগুলো জামিনের অযোগ্য। তো এগুলো কষ্ট হবে, ওই জন্য আমরা বলবো বর্তমানে ফৌজদারি কার্যবিধিতে জামিনের ব্যবস্থা নাই যে অপরাধ করলে, অথবা অন্য আইনে হতে পারে না, নারী শিশু অপরাধ করছে সেটাও তো জামিন নাই, এরকম হতে পারে, সেগুলোও জামিনের অযোগ্য অপরাধ হবে। ঠিক আছে, ক্লাসে মন দিলে ইনশাল্লাহ সব পড়া আপনাদের রিভিশন হয়ে যাবে। নালিশ কাকে বলে? নালিশ, অনেকে নালিশকে অভিযোগ লেখেন, অভিযোগকে নালিশ লেখেন, কিন্তু একটু পার্থক্য আছে, বুঝতে পারছেন? যেভাবে আমি বলি ওইভাবে লিখবেন। অভিযোগের সংজ্ঞা দিবেন। অভিযোগ কথাটির অর্থ হলো অপরাধের বর্ণনা। কোন ব্যক্তি কি কি অপরাধে অভিযুক্ত যেখানে বর্ণনা দেওয়া হয় বা তার বিবরণকেই কি বলে? অভিযোগ বলে। আর নালিশের ভেতরে আপনি অভিযোগ নিয়ে আসতে পারবেন। অভিযোগ মানে কি? কারো বিরুদ্ধে গিয়ে আপনি একটা কিছু বলতেছেন, এটাই হলো অভিযোগ। নালিশের মধ্যে গিয়ে বলবেন, নালিশ 4-এর বর্গীয় জ, বলা আছে ম্যাজিস্ট্রেটের নিকটে উপস্থিত হয়ে কোনো ব্যক্তি জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তি সম্পর্কে, আপনি অপরিচিত ব্যক্তি সম্পর্কেও নালিশ করতে পারবেন। তাহলে জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তি সম্পর্কে সেই ব্যক্তি কোনো অপরাধ করেছে মর্মে ম্যাজিস্ট্রেটের নিকট মৌখিক বা লিখিত ভাবে। তাহলে এখানে কতগুলো বিষয় আছে। অভিযোগ কিন্তু আপনার লিখিত ভাবেই হবে, বুঝতে পারছেন? অভিযোগের মধ্যে বলা নাই যে সেটা লিখিত হবে কি মৌখিক হবে। নালিশের মধ্যে কিন্তু বলা আছে যে নালিশ মৌখিকও হতে পারে, লিখিতও হতে পারে। ম্যাজিস্ট্রেট মৌখিক শুনেও কিন্তু কি করতে পারে, নিয়ে নিতে পারে নালিশ। আর আমরা কি নিতে পারি মৌখিক? মৌখিক কোনো কাজ আছে আমাদের লিখিত ভাবে অভিযোগ না আসা পর্যন্ত?
তাহলে ওইভাবে লিখবো, জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তি সম্পর্কে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত হয়ে তিনি কোনো অপরাধ করেছেন মর্মে মৌখিক বা লিখিতভাবে যে অভিযোগ করা হয় সেটাই হলো নালিশ। এটা আপনি লিখতে পারবেন, কিন্তু নালিশ আবার অভিযোগের ভেতরে নিয়ে আসবো না। অভিযোগের মধ্যে লিখবো অভিযোগ হলো অপরাধের বর্ণনা, যেভাবে বললাম আর কি। আচ্ছা, লিখিত পরীক্ষার কথা বলি একটু। আপনাদের খাতাগুলো মোটামুটি অনেক সুন্দর হয়েছে। মালিয়া আসছে নাকি ক্লাসে? মালিয়ার লেখাগুলো অনেক সুন্দর হয়েছে, লেখার কোয়ালিটিও ভালো। কিন্তু মৌসুমী আসছে ক্লাসে, মৌসুমী যারা লিখিত পরীক্ষা দিছে তারা কেউ ক্লাসে আসে নাই আজকে। তো যাই হোক, খাতায় একটু একটু সমস্যা আছে, একটু সমস্যা হয়েছে আর কি খাতাগুলোতে আপনাদের লেখার সময়। সেটা একটা একটা হচ্ছে শুধু খাতা দেখারই একটা ক্লাস হবে, বুঝছেন? বুঝতে পারছেন? স্পেশাল ক্লাস হবে। মালিয়া আসছে ক্লাসে, একটা প্রশ্নের উত্তর দিতে পারোনি, একটা প্রশ্নের উত্তর দিলে তাহলে 2 নম্বরের মধ্যে যদি তুমি একও পেতা তাও তোমার খাতাটা উপরে থাকতো বা হাইয়েস্ট নম্বর হয়ে যেত। তাহলে দেখো, প্রশ্ন কিন্তু টাস্ক করতেই হবে, সে যাই হোক না কেন। এটা একটা শিক্ষণীয় বিষয়। মনে করেন আপনি খুব সুন্দর করে 4টা প্রশ্নের উত্তর লিখলেন, একটা প্রশ্ন আপনি টাচই করতে পারলেন না, তাহলে যতই ভালো লেখেন না কেন ওই 4টার মধ্যেই আপনার নম্বর কাউন্ট হবে। ওই 4টার মধ্যে তো আর আপনি বেশি পাবেন না। মনে করেন আপনি একদম মশলা দিয়ে সুন্দর করে লিখছেন, কিন্তু কি হলো, ওই 4টার মধ্যে আপনার নম্বর। 10-এর মধ্যে তো আপনাকে কেউ 12 দিবে না, দিবে? 2-1 নম্বর স্যাররা সবসময় হাতে রাখতে হয়, এটাই নিয়ম। আপনাদের অনেকের খাতা দেখে মনে হয়েছে যে আমি আরো বেশি দিয়ে ফেলি, কিন্তু আসলে তো একটু হাতে রাখতে হবে, তাই না? তাহলে আরো ভালো হবে পরের পরীক্ষাগুলো। এখন দেখেন, এই জন্য সবগুলো প্রশ্ন টাচ করব, পারি চাই না পারি। 1 নম্বর তো পাবো, 0.5 তো পাবো, টাচ করতে হবে, এটা হলো একটা ব্যাপার। আর বিচার বিভাগীয় কার্যক্রমটা অনেকেই ভালো করে লিখতে পারেন নাই। তবে আপনাদের কাছ থেকে আরো যারা পুরনো, রাবে আপু, আপনাদের কাছ থেকে সংজ্ঞাটা আরো সুন্দর আশা করছিলাম আমি। কেন আপনারা সাক্ষ্য আইন পড়ছিলেন না? বিচার কার্যের স্তর হলো 5টি। সর্বপ্রথম একটা বিবাদমান পক্ষ থাকে, তর্কের একটা বিষয়বস্তু থাকে, আইন নিয়েও ঝামেলা হতে পারে, ঘটনা নিয়ে ঝামেলা হতে পারে, আদালত সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত দিতে পারে। এই সম্পূর্ণ কার্যক্রমগুলোই হলো বিচার বিভাগীয় কার্যক্রম। অথবা এভাবে লিখতে পারতেন, বিচার বিভাগীয় কার্যক্রমের সংজ্ঞা ফৌজদারি কার্যবিধির 4-1 ডাবের ডয়ে এখানে দেওয়া আছে সংজ্ঞাটা, যে যেখানে আইনানুগভাবে শপথ গ্রহণ পূর্বক সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় সেটাই হলো বিচার বিভাগীয় কার্যক্রম। এর পরেও শুধু 2 লাইন লিখছেন, আপনারা বইয়ে 2 লাইন আছে, 2 লাইনে লিখছেন, কিন্তু নম্বর আছে 2। 2 লাইন লিখে আপনি 2 নম্বর পাবেন? বলেন। একটু তো আরো লিখতে হবে। যেমন আপনি লিখতে পারেন বিভিন্ন ভাবে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। একটু মাথাটা খাটাবেন, বুদ্ধি খাটাবেন, ক্রিয়েটিভিটি থাকতে হবে আপনার লেখায়। আপনিও লিখছেন, আমিও লিখছি, দুজনেই 4-1 ডাবের ড দিয়ে উত্তর লিখছি। লেখার পরে আপনি শুধু লিখছেন যেখানে শপথ গ্রহণ করে সাক্ষ্য গ্রহণ হয় সেটাই বিচার বিভাগীয় কার্যক্রম। আমি এটাও লিখলাম, লেখার সঙ্গে লিখলাম বিভিন্নভাবে বাংলাদেশের ফৌজদারি আদালতে, বিভিন্নভাবে দেওয়ানি আদালতে বিভিন্নভাবে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রথমে লিখলেন যেমন ফৌজদারি আদালতের বিচারের মধ্যে আমরা বলতে পারি ম্যাজিস্ট্রেট আদালতের বিচার, দায়রা আদালতের বিচারের কার্যক্রম। এরপরে এছাড়াও মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার হয়। এভাবে আপনি লিখতে পারতেন। সাক্ষ্য আইনের যে কথাগুলো বললাম এগুলো আপনি ভেতরে ঢুকায় দিতে পারতেন। শোনেন, প্রশ্নের উত্তর লেখা এত বেশি কঠিন কিছু না। শুধু আপনার মাথাটা যদি যায় যে এই জায়গা থেকে প্রশ্নটা আসছে, তাহলে আপনি ওইটুকুই শুধু বুঝে শুনে একটু লিখে ফেলতে পারলেই হবে। আপনাকে হুবহু ওই কথাই লিখতে হবে, একদম 4-1 কয় লিখতে হবে এটা কোনো কথা না। আপনি আপনার মতো করে লেখেন। রাবে আপু, সংজ্ঞাটা সুন্দর হয়েছে, ঠিক আছে, কিন্তু তারপরও আরো যদি একটু ভালো করে লেখা যেত, 2-1টা উদাহরণ থাকতো, তাহলে আরো পূর্ণাঙ্গ হতো, জিনিসটা সুন্দর হতো। ছোট করে লেখেন, কিন্তু কথার মধ্যে যেন ওজন থাকে, আপনি যা লিখতেছেন সেটাতে যেন ওজন থাকে, তাহলে আপনার নম্বর ভালো আসবে। ঠিক আছে, বাকিরা যারা খাতা জমা দেন নাই খাতাগুলো দিয়ে ফেলেন, আমি আপু খাতা ধীরে ধীরে দেখতেছি। সব খাতা দেখে শেষ করতে পারি নাই, আসমাপুর আপু খাতাটা দেখতে ধরে আর পারি নেটের নাই। সমস্যা কি শুধু আমার? মাইক্রোফোন গুলো বন্ধ রাখো রে। আচ্ছা, একটু যন্ত্রণাটা। আচ্ছা বলেন তো, এরপরের প্রশ্ন, ডেপুটি কমিশনার, সহকারী কমিশনার, তারপরে তাদেরকে কি, তারা কি ধরনের ম্যাজিস্ট্রেট বলেন? তারা কি ধরনের ম্যাজিস্ট্রেট? ডেপুটি কমিশনার, সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, তারা কি ধরনের ম্যাজিস্ট্রেট? এত সময় লাগতেছে কেন? ভুলে গেছি। ম্যাজিস্ট্রেট। তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তারা কি ধরনের ম্যাজিস্ট্রেট?
এটা হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট কত ধারা, বিচারিক ম্যাজিস্ট্রেট কত ধারা? নির্বাহী ম্যাজিস্ট্রেট 10 ধারা, বিচারিক 11 ধারা। 10, 11, হ্যাঁ। মফস্বল এলাকার জন্য জাস্টিস অফ দ্য পিস কত ধারা মোতাবেক নিয়োগ করা হয়? 22 ধারা। 22 ধারা। দণ্ডবিধিতে যত অপরাধ আছে সবগুলোর তদন্ত, অনুসন্ধান, বিচার হবে ফৌজদারি অনুযায়ী। কত ধারা? 5 ধারা। ধারা। একজন বলে 6, একজন বলে 8। কি আশ্চর্য, এগুলো পড়াইছি না আপনাদেরকে। না, 5 হবে না, 5 হবে তো, 5 পাঁচ হবে, পাঁচ। 5 ধারা। জরিমানা অনাদায়ে যদি কারাদণ্ড দেয়া হয়, মূল দণ্ডের কত হবে? মূল অপরাধের দণ্ডের 4/1 4/1 ভাগ বা 1/4 কম হবে না, তাই না? 1/4 কম, বেশি হবে না, বেশি হবে না। কম না, বেশি হবে না। জনসাধারণ পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য কত 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 ধারায়? 42 ধারা। 42। 22 কে বললেন, তার তো মারি ফেলাবো। তাহলে কত ধারা হবে? 42 ধারা আর 45 ধারা। 42 শোনেন, ধারা। যদি শুধু আসে জনসাধারণ, আমার প্রশ্ন ভালো করে বোঝেন, যদি এরকম আসে প্রশ্ন, জনসাধারণ কখন পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, তখন লিখবো কি 42 ধারা 45 ধারা, দুটোতেই কিন্তু সাহায্য করতে বাধ্য। তার মধ্যে একটা হলো গ্রেপ্তার মানে সরাসরি সাহায্য, আরেকটা হলো সংবাদ দিয়ে সাহায্য। বাধ্য বলা আছে দুইটা ধারায়, 42 আর 45, আর বাদ বাকি দুইটাতে বলা আছে সাহায্য করবে, শুধু সাহায্য করবে বলা আছে। বুঝতে পারছি? তাহলে যদি এরকম আসে জনসাধারণ কর্তৃক পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করার বাধ্যবাধকতা আলোচনা করুন, তখন কি লিখবেন? যে 42 এবং 45 ধারায় বাধ্য সাহায্য করবে, তবে 43, 44 ধারাতেও সাহায্য করবে, কিন্তু এখানে বাধ্য বলা নাই। এভাবে লিখবো আমরা, নোট দেবো শেষে, যে এই দুইটাই বাধ্য, এই দুইটাই বাধ্য নয়। ঘোষিত অপরাধী বলেন তো, ঘোষিত অপরাধী কত কত ধারা? 45-এর 2-এর সরি 45 আছে, 45-এ 2 পর্যন্ত বললেই হবে। আরেকটা আছে ধারা, তানিয়া, কত ধারা? 87 ধারায় ঘোষিত অপরাধ হুলিয়াবিন হচ্ছে ব্যক্তি, যে উনি কি? 87 হুলিয়াবিন হ্যাঁ, ব্যক্তি, হ্যাঁ উনিও হ্যাঁ, কিন্তু ঘোষিত অপরাধী, ঠিক আছে, উনিও ঘোষিত অপরাধী। আচ্ছা, যদি বিদেশি ব্যক্তি আমলের অযোগ্য অপরাধ করে, তাকে ছেড়ে দেওয়ার সময় কি করতে হবে? এক বা একাধিক ইয়ার মুচলেকা নিতে হবে। বাংলাদেশের বাসিন্দা জামিনদার হবে। বাকি বেসরকারি লোক কোন কোন অপরাধীদেরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে বলো, বলেন? জামিনের অযোগ্য, আমলযোগ্য, আর হচ্ছে ঘোষিত অপরাধী। হ্যাঁ, ঘোষিত অপরাধী। ঘোষিত অপরাধী। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কত ঘন্টার বেশি আটক রাখা যাবে না? 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। ঘন্টার বেশি আটক রাখা যাবে না। গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবারের সদস্যকে সংবাদ দিতে হবে কত ঘন্টার মধ্যে? কমপক্ষে 12 ঘন্টার মধ্যে। মহিলা যদি আসামি হয়, তাকে চিকিৎসা করবেন কিভাবে? চিকিৎসার ব্যবস্থা মহিলা হচ্ছে ডাক্তার অথবা মহিলা নার্স দ্বারা তার 3টা ইয়ে অপশন করতে আছে, হবে। দেখেন এমসিকিউ আসলে খেয়াল করতে হবে। মহিলা ডাক্তার, নার্স, কর্মী, 3টা যদি থাকে তিনটাই দিবেন, যে সবগুলোই। তাহলে 3টা ভাষা আছে, ঠিক নারী আছে। চিকিৎসক, আর কে? মহিলা নার্স অথবা মহিলা কর্মী। মহিলা নার্স, এটা দেখবেন, অনেকে কর্মী দেখে কিন্তু কর্মী দাগাবে না, বুঝছেন? এই জন্য তাহলে 3টাই সবগুলোই কিন্তু হবে, মহিলা নার্স, মহিলা ডাক্তার, মহিলা কর্মী। কত ধারা? 46-এর 46-এর হচ্ছে আচ্ছা, গ্রেপ্তারকৃত ব্যক্তির সম্পর্কে ইও বলে, ও একটা হলো মিয়ার ইও, আর একটা হলো ও ব্যাঙের ও, ঠিক আছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির জন্য রেজিস্টার রক্ষণাবেক্ষণ করতে হবে কত ধারায়? এটা 46-এর 46-এর গ। এগুলো প্রশ্ন না হলেও 100 বার করে জিজ্ঞেস করা হয়ে গেল আপনাদেরকে। তাহলে আপনাদের যদি এরপরও 46-এর পড়া গ। না হয়, তাহলে তো আমাকেই মানে কি বলবো, কচুর সঙ্গে কি করা, কচুর ডালের সঙ্গে কি যেন করে, এইটা করা উচিত। জনসাধারণের অধিকারের অস্তিত্ব যদি অস্বীকার করা হয়, তাহলে কি ব্যবস্থা? কত ধারার ব্যবস্থা? 139-এর 139-এর ক। 139-এর ক। ক। আদেশ স্থায়ী হয় কয়টা কয়টা ধারায় আদেশ স্থায়ী হয়? 140 আর হচ্ছে 100 এগুলাই পড়াইছি রে। 136 140 না, 136, 37। নুসরাত স্যার, আপনাকে 136, অসংখ্য ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। আদেশ স্থায়ী হয় দুইটা ধারা, 136, 37। তানিয়া দেখো, বোঝার কত ভুল। 140 হলো আদেশ স্থায়ী হওয়ার পরে ম্যাজিস্ট্রেট কি করবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে ওখানে আদেশ স্থায়ী হওয়ার পরের কার্যক্রম হলো 140, কিন্তু আদেশ স্থায়ী হবে দুইটা ধারা, 136, 137।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আদেশ কিভাবে জারি হবে, এই আদেশটা কিভাবে জারি হবে? সমন বা হুলিয়ার মতো করে আচ্ছা 134। ধন্যবাদ, এই পর্যন্তই আমাদের রিভিশন ক্লাস থাকলো। বেশি রিভিশন দিতে গেলে সমস্যা। ক্লাসে যারা যারা আছেন এমসিকিউ পরীক্ষা দেন নাই এরকম ব্যক্তি কে কে? আমি আপনারা এমসিকিউ পরীক্ষাটা দিলে আমি আজকে প্রশ্নটা নিয়ে আলোচনা করতাম, কিন্তু আপনারা এমসিকিউ পরীক্ষাটা দিলেন না। আগামী ক্লাসে আমাদের প্রশ্নটা আলোচনা হবে। স্যার আমি আগ- দেই নাই। হ্যাঁ, তাহলে আমি যদি উত্তর বলে দেই এখন, তাহলে আপনাদের এটা ক্ষতি না? একবার পরীক্ষাটা দেন, তারপরে উত্তরগুলো বলি বুঝাই, তাহলে সুবিধা হবে। স্যার এমসিকিউতে একটা প্রশ্ন ছিল, ওটাতে ছিল যে ম্যাজিস্ট্রেটের হচ্ছে ওই যে গণভোটের পুনরাবৃত্তি করতে পারবেন না। আমি তো সঠিকটাই দাগাইলাম, কেন জানি ভুল দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দুই একটা প্রশ্ন এদিকে সেদিকে যেতে পারে, এটা কোনো ব্যাপার না। এটা ইনশাল্লাহ পরে আমরা যেদিন সমাধান করব সেদিন বলো, তাহলে এটা আবার কারেকশন করে দিব আবার। আচ্ছা শোনেন, ঠিক আছে। আগামী ক্লাস মানে আগামী কবে ক্লাস আছে আপনাদের? সোমবারের ক্লাসে ইনশাল্লাহ আপনাদের শুধু লিখিত পরীক্ষার খাতাগুলো কার কোথায় কি ভুল হয়েছে এটা আমি বলবো। যারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা তারা অবশ্যই ক্লাসে থাকার চেষ্টা করবেন আগামী সোমবার। তাহলে আপনার কি দরকার বলেন? দরকারটা কি? দরকারটা হলো আপনি কিভাবে লিখতেছেন, আপনার সমস্যাটা কোথায় হচ্ছে, তাই না? এটা তো জানা বেশি জরুরি, পড়াটা তো কম জরুরি। আমি মনে করি পড়া আপনি আপনার মতো করে পড়তে পারবেন, কিন্তু আপনার খাতার কোন জায়গায় কি কারেকশন দরকার এটা তো বেশি ইম্পর্টেন্ট, তাই না? যেমন রাবেয়াপুর খাতাটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমার একটু ঘাটতি মনে হয়েছে। যেমন একটা জায়গায় একটু শুধু বলি। আচ্ছা, গ্রেপ্তারের সংজ্ঞাটা, গ্রেপ্তারি পরোয়ানার সংজ্ঞাটা কে দিছেন? দাঁড়ান তো একটু, খালি একটা একটা জিনিস খালি বলি, এর পরের দিন যাব ক্লাসে। কার যেন খাতায় দেখলাম যে গ্রেপ্তারের সঙ্গে লিখছে, সংজ্ঞাটা এভাবে লিখছেন আপনি যে হচ্ছে মৌসুমী মনে হয়, কোন মামলার বাদী, সাক্ষী, আসামিকে আদালতে হাজির করার জন্য। তাহলে আপনাকে কিন্তু গ্রেপ্তার করে কথাটা লিখতে হবে, গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য। কিভাবে হাজির করার জন্য? সমনও তো আসামিকে দেয়, আসামিকে সমন দেয় না? আদালতে ডেকে হাজির করাই তো সমন দেয়া। তাহলে গ্রেপ্তারি পরোয়ানার সময় গ্রেপ্তার কথাটা লেখেন নাই, গ্রেপ্তার লিখতে হবে, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ ভুল এগুলা। তাহলে গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য। আর শোনেন, আপনারা গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে বাদী সাক্ষী দেওয়ার দরকার নাই, সরাসরি আসামিও দেওয়ার দরকার নেই কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য। এরই মধ্যে সব পড়ে গেল। তাহলে আপনার অনেক সময় সাক্ষীকে তো সব সময় দেয় না, ওয়ারেন্ট দেয়। সাক্ষীকে ওয়ারেন্ট দেয় বিশেষ ক্ষেত্রে, যখন বারবার বারবার সে সমন কি করে, অমান্য করে, সেই ক্ষেত্রে লেখা যাবে, ভুল নাই। তো আপনার এত জটিলতায় যাওয়ার দরকার কি? সোজাভাবে লিখে ফেলবো আমরা, ঠিক আছে? কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য ফৌজদারি কার্যবিধির 75 ধারা এত মোতাবেক এভাবে লিখলেন। আচ্ছা, স্যার ওনার একটা কথাটা, কোন মামলার আসামিকে আদালতে হাজির করার জন্য, এই যে এইটাই বলতে চাইছিলাম, এই জায়গাটাতে গ্রেপ্তার লিখে দিবেন, আরো চিহ্ন দিয়ে, বাস হয়ে গেল। তা নিয়ে বলো কি বলতে চাইলে, আমরা ক্লাসে যাব, দেরি হয়ে যাচ্ছে। আমি বলতে চাচ্ছি স্যার, এই থানায় এক ভাইয়া জিজ্ঞাসা করছে যে কখন কখন হচ্ছে সাক্ষী তলব করা যায়। আমি তো এখন জানি, কিন্তু আমি তো বলতে পারতেছি না। 60-61, উনি তো 60-61তে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করেন, ওইটাই কি সাক্ষী তলব? আপু, সাক্ষী তলব বলতে আপনি ওনাকে ভালো করে প্রশ্নটা জিজ্ঞাসা করবেন না যে সাক্ষী পুলিশ অফিসার তলব করবে নাকি ম্যাজিস্ট্রেট তলব করবে। ম্যাজিস্ট্রেট যখন যাকে মনে করবে সমন দিয়ে ডেকে নিতে পারবে, এটা হলো 68 ধারার বিষয়। আর পুলিশ অফিসার, উনি যে প্রশ্নটা করছে, আমার ধারণা পুলিশ কখন কখন সাক্ষী তলব করতে পারবে। পুলিশ অফিসারকে ব্যাপক ক্ষমতা দেওয়া আছে। আপনি যখন 160 ধারা মোতাবেক সাক্ষীকে সমন দিয়ে ডাকতে পারবেন, কেন আপনি যে 102 ধারা পড়লেন তখন আপনি সমন দিয়ে ডাকতে পারলেন না? আপনি 94 ধারা মোতাবেক কোনো ব্যক্তিকে দলিল দাখিলের জন্য সমন দিয়ে ডাকতে পারবেন। 4টা ধারা পুলিশ অফিসার সমন দিতে পারবে অথবা সাক্ষী তলব করতে পারবে। সর্বপ্রথম হলো 94 ধারা, 102-1, এরপরে 160, 160-এর জন্য 61-তে তারা আসে, জিজ্ঞাসাবাদ হয়। এরপরে 174 অপমৃত্যু শ্রুতালের সময় আপনি সাক্ষী ডাকতে পারেন। এই 4টা ধারা কালকে গিয়ে জানাই দিন, হ্যাঁ? যে আপনার যদি প্রশ্নটা পুলিশ কখন সাক্ষী ডাকতে পারবে, তাহলে এই প্রশ্নটার উত্তর হলো 4টা ধারা। কি কি? 94, 160, 102, 94, 102, 160, 174। ঠিক আছে আপু, বুঝতে পারছি। তো কখন বলে কখন না, পুলিশ কাউকে ডেকে নিয়ে আসতে পারবে। আচ্ছা। আর ম্যাজিস্ট্রেট তো যে কোনো সময়, ম্যাজিস্ট্রেট সর্বময় ক্ষমতার অধিকারী, যেমনি মনে হবে যে আমার অমুককে দরকার, নাম ঠিকানা আছে, সমন দিয়ে ফেলবে, শেষ।
আচ্ছা, আমরা ক্লাসে যাব। হ্যাঁ, ক্লাসে যাই, একটু দেরি হয়ে যাচ্ছে। সবাই খাতাগুলো, বাকিরা খাতাগুলো জমা দেন। যে খাতা জমা দিবেন না, লসটা তার, আমার তো লস নয়। আমার আরো সময় বাঁচছে, তাই না? আসেন আমরা 144 ধারা যাব। আমাদের গুরুত্বপূর্ণ শুরু হলো এখান থেকে। 144 ধারা ক্লাস শুরু হলো মূলত এখান থেকে। গত ক্লাসে 143 পর্যন্ত পড়েছি আমরা। ফৌজদারি কার্যবিধির কোন অধ্যায়ে, ফৌজদারি কার্যবিধির কোন অধ্যায়ে? একটা অধ্যায় সমান একটা ধারা, পুরো একটা ধারা মিলে একটা অধ্যায় কভার করে ফেলছে। তাহলে কত গুরুত্বপূর্ণ ধারা বলেন। আরো আছে, শেষের দিকে আরো আছে, মাঝখানে ওইদিকে। কিন্তু আপাতত আমরা এইটুকু পড়ি। 11 অধ্যায়, 11 অধ্যায়, একটা ধারা একটা অধ্যায়। কি ধারা সেটা? 144 ধারা। তাই না? এটাও একটা মানে জানার বিষয়, অনেকে জিজ্ঞাসা করেন। শোনেন, কেউ কিছু জিজ্ঞাসা করলে তর্কে জড়াইন না যে আমি জানি না, আমি জেনে জানাবো, অথবা যে ভাই আপনারটাই ঠিক। কারণ আইন, আপনি এটা নিয়ে তর্ক করারও কিছু নাই। অনেকেই তর্ক করেন, কোনো দরকার নাই। আমরা যতটুকু জানি সঠিক জানি ইনশাল্লাহ। আর এটা নিয়ে আমরা কখনো ঝগড়ায় যাব না যে ভাই আমি আপনার সাথে কেন তর্ক করবো, আপনি আপনারটা জানেন, আমি আমারটা জানি। আচ্ছা, তাহলে আসেন। 11 অধ্যায় হলো, একটা অধ্যায় দিয়ে একটা ধারা। কি ধারা? 144 ধারা। বহু শুনছি আমরা 144 ধারা জারি করে, তাই না? যখন ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে, ভাষা শহীদদের প্রতি অনেক শ্রদ্ধা। এই যে ভাষা শহীদ, তারা অনেকেই কিন্তু 144 ধারা জারি করছিল না, পুলিশ জারি করার পরে এই 144 ধারা অনেকে দেখতে আসছে যে দেখি তো 144 ধারা কি, না জানি কি। আসলে 144 ধারা কি দেখার মতো কিছু কিনা বলে। 144 ধারা হলো নিষেধাজ্ঞা, আপনি বাইরে আসতে পারবেন না। বা এই স্থানে 144 ধারা জারি মানে কি? এই স্থানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ, তাই না? অথচ অনেকে আমরা বুঝি না, বা অনেকে বুঝতো না ওই সময়। অনেকে মনে করছে না জানি কি, একটু দেখে আসি। তো বাইরে এসে তারা আরো বিপদে পড়ে গেছে। এরকম আর 144 ধারার গল্প। তাহলে আসেন 144 ধারাটা দেখি আমরা। 144 ধারা হলো উপদ্রব অপসারণে। ওই যে আমরা 133-এ উপদ্রব করলাম না, 133-এর ব্যাপারটা কেমন ছিল জানেন? কেবলমাত্র পাড়া প্রতিবেশী বিরক্ত হচ্ছে, আপনাকে আমি বিরক্ত করছি, এরকম। যখন ব্যাপারটা আরো ব্যাপক পর্যায়ে চলে যায়, দাঙ্গা হাঙ্গামার দিকে যায়, আঘাতের ঝুঁকি, জীবনের নিরাপত্তার ঝুঁকি। মনে করেন আগামীকালকে গোপন সংবাদ পাওয়া গেল যে আগামীকালকে বা 2-3 দিন পরে দুই দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে ব্যাপক মারামারি হওয়ার সম্ভাবনা। এরকম একটা সংবাদ পেলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাহলে এরকম দাঙ্গা হাঙ্গামা হলে অবশ্যই সেখানে নিবারণের জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে একটা ব্যবস্থা নিতে হবে। তাহলে কি ব্যবস্থা নিবেন? 144 ধারা জারি করবেন। তাহলে 144 ধারা কে জারি করে? পুলিশ না। পুলিশ ঠিক আছে জারি করে, কিন্তু আদেশটা কিন্তু দেয় ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট 144 ধারা জারির জন্য আদেশ দেয়। দিলে পরে পুলিশ গিয়ে কি করে আসে? জারি করে। ম্যাজিস্ট্রেটের আদেশগুলো তো পুলিশের মাধ্যমে করায়, তাই না? মূলত আদেশটা প্রদান করেন কে? ম্যাজিস্ট্রেট। কোন ম্যাজিস্ট্রেট? জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা দেখবো। তাহলে কোন কোন ক্ষেত্রে 144 ধারা জারি করা যায়? 144 ধারার মানে কি? 144 ধারার মানে হলো একটা জরুরি আদেশ। জরুরি আদেশ, এই মুহূর্তে আদেশ, এখনই দরকার। পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাওয়ার আগেই ব্যবস্থা নেওয়া দরকার। খুবই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া দরকার। বিপদ আশঙ্কা, বিপদের আশঙ্কা আছে, এই ক্ষেত্রে জরুরি আদেশ। এবং এই আদেশটা কি হবে? তৎক্ষণাৎ বলবৎ হবে। আদেশ দেওয়া মানে সাথে সাথেই বলবৎ, আপনি আর এই এলাকায় প্রবেশ করতে পারবেন না, এরকম। 133-এর ব্যাপারটা ছিল উপদ্রব অপসারণের জন্য শর্ত সাপেক্ষে আদেশ। ওখানে আপনার ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার সুযোগ আছে, কথাবার্তা বলার সুযোগ আছে। আর এখানে কারো কোনো কোনো কথাই চলবে না। আদেশ ম্যাজিস্ট্রেট দিয়ে দিবে, আদেশ কার্যকর হয়ে যাবে। কেউ প্রবেশ করতে পারবে না, সে যত বড়ই ব্যক্তি হোক না কেন। এবার আসেন একটু দেখি জেলা ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে কি 144 ধারা মূলত একটা ম্যাজিস্ট্রেটের আদেশ কে দেয়? জেলা ম্যাজিস্ট্রেট দেয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট দেয়। দুই রকমের ম্যাজিস্ট্রেট দিতে পারে। অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে শ্রেণী, তারা সাধারণত এই আদেশগুলো দেয়। এটাও এক ধরনের নির্বাহী দায়িত্ব। হ্যাঁ, যদি আমরা দায়িত্বের পার্থক্য পড়ি না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজের কি পার্থক্য, তাহলে এগুলোও একটা, তারা 144 ধারা জারি করতে পারে। সাধারণত তারা বিচার করে থাকে। তাহলে আসেন, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়ে যদি জানতে পারে কোনো এলাকায় কি বিপদ আশঙ্কা, বিপদ ঘটতে পারে, দাঙ্গা হাঙ্গামা, আঘাতের ঝুঁকি, মানুষের শরীর স্বাস্থ্যের নিরাপত্তা ব্যাহত হতে পারে, অন্য যে কোনো বিপদ, তাৎক্ষণিকভাবে এই বিপদটা প্রতিহত না করা হলে মানুষের কি হবে? বিপদ, জীবন বিপন্ন হতে পারে। এরকম যদি হয়, সর্বসাধারণের শান্তির ব্যাঘাত ঘটতে পারে, তখন ম্যাজিস্ট্রেট কি করতে পারবে? একটা লিখিত আদেশ দিবে। মাইক্রোফোন বন্ধ রাখেন।
ম্যাজিস্ট্রেট একটা লিখিত আদেশ দিতে পারবে। এই আদেশের মাধ্যমে এই আদেশটা কিভাবে জারি হবে, ওই যে 134 ধারার মতো করে জারি হবে। আপনি যদি 134 ধারা না পড়ে থাকেন এখন, তাহলে আপনার কষ্ট হবে। তাহলে 134-এ কি ছিল? সমন এবং হুলিয়ার মতো করে জারি হয় কি আদেশ? 133-এর আদেশ। তাহলে 144-এর আদেশ কি হবে? একইভাবে জারি করা যাবে, সমন এবং হুলিয়ার মতো করেই জারি করা যাবে। কোথায় লেখা আছে? লেখা আছে কোথাও নাই। ওই যে 144-এর ভেতরে যে 134 আছে, এটা দিয়ে আপনাকে বুঝে নিতে হবে যে 144 ধারাটাও কিভাবে জারি হবে, সমন অথবা হুলিয়ার মতো করে জারি হবে। তাহলে বুঝলাম কখন আপনার বিপদাশঙ্কা জরুরি আদেশ দিবে। শান্তিভঙ্গ হলে, শান্তিভঙ্গ হওয়ার সম্ভাবনা, জীবন বিপন্ন, আঘাতের ঝুঁকি, জীবন, নিরাপত্তা, স্বাস্থ্য ঝুঁকি, করোনা এসে গেল না, 144 ধারা জারি হয়েছিল না, এরকম। যদিও ওটা বিশেষ আইন দ্বারা সান্ধ্য আইনও জারি করতে পারে ওই সময় আর কি ম্যাজিস্ট্রেট, সেই ক্ষমতাও আছে বিশেষ ক্ষমতা আইনের মাধ্যমে। তো এটাও 144 ধারার মতোই, বাইরে বেরোনো নিষেধ, কোয়ারেন্টাইন নিয়ম, সঙ্গ নিরোধ নিয়ম করছিল তারা। তাহলে আঘাতের ঝুঁকি, মানুষের জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা, সবসময় যে মারামারি হবে এমন না, যে কোনো খারাপ পরিস্থিতিতে এই আদেশ দিতে পারে। অর্থাৎ সর্বসাধারণের জীবন বিপন্ন হতে পারে, প্রশান্তির ব্যাঘাত ঘটতে পারে, এরকম ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট একটি লিখিত আদেশ দিবেন, যেই আদেশটি ফৌজদারি কার্যবিধির 134 ধারার মতন করে ঘোষণার মারফত অথবা সমনের মারফত যেটা কি করতে হবে, জারি করতে হবে। এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে কি করা হবে, ওই ব্যক্তিদেরকে নিষেধ করা হবে যে আপনি আর এখানে আসবেন না, বা এই দখলীয় সম্পত্তিতে যদি মনে করেন জায়গা জমি নিয়ে মারামারি হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু 144 ধারা জারি করা হয়। হ্যাঁ, তখন বলতে পারবে এই সম্পত্তি সম্পর্কে যে কোনো ধরনের নির্দেশ দিবে, আপনি আর এখানে প্রবেশ করবেন না, আগামী এতদিন আপনি এখানে আসতে পারবেন না, সুন্দর করে লাল ফিতা দিয়ে ঘেরাও করে রাখতে পারবে, খুঁটি কাটতে পারবে, জমির উপরে পোস্টারও দিয়ে ফেলতে পারবে। এগুলো যেমন আদেশ দিবে তেমন আদেশ কার্যকর হবে। তাহলে আসেন 144 ধারা বা বিপদ আশঙ্কার জরুরি আদেশ বলতে কি বোঝেন। তাহলে এভাবে লিখবেন, যখন কোনো এলাকার শান্তি শৃঙ্খলা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে, আঘাতের ঝুঁকি, নিরাপত্তার ঝুঁকি, জনসাধারণের জীবন, স্বাস্থ্য, নিরাপত্তার পক্ষে ক্ষতিকারক কোনো কাজ, যেটা তাৎক্ষণিক ব্যবস্থা না গ্রহণ করলে জীবন বিপন্ন হতে পারে, এরকম পরিস্থিতিতে এখতিয়ারাধীন জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট স্থানে 134 ধারার মতো করে, অথবা এটা পরে লিখবেন এভাবে যে যে আদেশ প্রদান করে, যে লিখিত আদেশটি প্রদান করে সেটাকে বলে বিপদাশঙ্কার জরুরি আদেশ। এবার আসেন, এই জরুরি আদেশ নিচে লিখলেন, জরুরি আদেশ সমন বা হুলিয়ার মতো করে কি করা যায়, জারি করা যায়। এই গেল 144-এর 1। তাহলে কতগুলো উপধারা? 8টা উপধারা, 7টা উপধারা, সবগুলোই কিন্তু পড়া লাগবে, গুরুত্বপূর্ণ। তাহলে 144-এর এক গেল। এবার আসেন 144-এর 2 দেখবো। এই এই যে আদেশটা জারি করবে ম্যাজিস্ট্রেট, যে আদেশটা দিবে কোন জায়গায় দিবে? ম্যাজিস্ট্রেট ঘন ঘন গমনাগমনকারী, দুঃখিত, ম্যাজিস্ট্রেট কি করতে পারবে? আদেশটা যে ব্যক্তি বা যে ব্যক্তি বর্গের জন্য সমস্যা সৃষ্টি হচ্ছে তাদের উপরেও দিতে পারবে, একতরফা ভাবেও জারি করার নির্দেশ প্রদান করতে পারবে। মনে করেন একটা জায়গায় 144 ধারা জারি হবে, কিন্তু যে মালিক সে নাইন বা সে আগেই পালাইছে এলাকা থেকে, তাকে কোনোভাবে আদেশটা আপনি সমনের মতো করে দিতে পাচ্ছেন না। তো কি হয়েছে? আপনি ঘোষণার মতো করে একতরফা ভাবে জারি করে দিয়ে আসেন। ওই এলাকায় গিয়ে কি করলো? বিজ্ঞাপন মানে ঘোষণা যেভাবে জারি করে পাঠ করলো, সবাইকে শুনাইলো, শুনাইয়া কি করলো? 144 ধারা জারি করে আসলো। তাহলে 144 ধারা কিভাবে দেয়া যায়? একতরফা ভাবেও দেয়া যায়, যখন সংশ্লিষ্ট ব্যক্তির উপরে জারি করা সম্ভব হয় না তখন এই নোটিশ জারি করা গেলে জারি করলো। আর যদি জারি করা না যায়, একতরফা ভাবেও এই নোটিশটা কি করা যাবে, জারি করা যাবে। 144-এর 2। এবার আসেন 144-এর 3। 144-এর 3, 144-এর 3-এ বলা আছে, ঘন ঘন গমনাগমনকারী লোকজনের প্রতি বা যে কোনো স্থানের প্রতি একতরফা, দুঃখিত, ঘন ঘন গমনাগমনকারী লোকজনের প্রতিও জারি করা যায়। আর কি করা যায়? স্থানের প্রতিও জারি করা যায়। এখন দেখেন একটু পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য। কিরকম? জায়গা জমি নিয়ে যদি বিরোধ হয়, আমার জমি আপনার জমি, দুই জনের সীমানা নিয়ে বিরোধ,
তখন কিন্তু 145 ধারা। আবার শান্তিভঙ্গ, যে কোনো জায়গায় শান্তিভঙ্গ হতে পারে, রোগের প্রাদুর্ভাব হতে পারে, তখন কত ধারা জারি হবে? তখন কিন্তু 144 ধারা জারি হবে। এবার আসেন, আমার জায়গা আর আসমাপুর জায়গা, দুইটা জমি পাশাপাশি, এই জমির সীমানা নিয়ে আমাদের দুজনের মধ্যে বিরোধ। কি করবে ম্যাজিস্ট্রেট? 145 ধারা জারি করবে। কিন্তু এই জমির উপর কেন্দ্র করে উনি এক পার্টি লাঠিয়াল রেডি করছে, আমি এক পার্টি লাঠিয়াল রেডি করছি। এবার কি শুধু জায়গা সীমানার মধ্যেই থাকলো, না দাঙ্গা হাঙ্গামায় চলে গেল বিষয়টা? এখন ম্যাজিস্ট্রেট দুইটাই জারি করতে পারবে। 144, 45 দুইটা ধারাই একত্রে জারি করা যায়। তাহলে বুঝতে পারছি, যাবো আমরা 145-এ। আগেই একটু বললাম যাতে পরিষ্কার হয়। 144টা কেমন, আপনি এটা হাওয়ার উপর জারি করলেন, এরকম বিষয়টা আর কি বোঝানোর জন্য বলি, যে এই স্থানের উপরে 144 ধারা জারি, এই বাজারের উপরে 144 ধারা জারি, এখানে কেউ ঢুকতে পারবেন না। এই স্কুলের উপরে 144 ধারা জারি, এখানে কেউ আসতে পারবেন না। কিন্তু জমির সীমানা নিয়ে যখন বিরোধ হবে, তখন ওখানে 145 ধারা জারি করা হবে, যে এই জমিতে দুই পক্ষের কেউ নামতে পারবেন না। 144-এ কারোরই প্রবেশ নিষেধ, আর 145-এ যাদেরকে নিয়ে বিরোধ তাদের ওই জমিতে প্রবেশ নিষেধ। তাই বলে লোকজন পাশ দিয়ে হাঁটতে পারবে না এমন নয়। বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে আসেন 144 ধারা জারি হলো কত? 144-এর 1। এরপরে 144-এর 2-এ বলছে ম্যাজিস্ট্রেট সমনের মতো করে জারি করার নির্দেশ দিবেন, অথবা এভাবেও জারি হবে, ওই ব্যক্তিকে জারি করা না গেলে, ওই ব্যক্তি বর্গকে জারি করা না গেলে কি করা যাবে? একতরফা ভাবেও জারি করা যাবে। তাহলে দুইটা উপায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরে জারি করা যায়, অথবা একতরফা ভাবে এই আদেশটা জারি করা যায়। এরপরে আসেন 144-এর 3, কার কার কোন কোন জায়গায় দিতে পারবেন? ঘন ঘন গমনাগমনকারী স্থানের প্রতি, লোকজনের প্রতি, জনসাধারণের প্রতি, সকলের প্রতি এই 144 ধারা নির্দেশ করা যাবে বা দেয়া যাবে, জারি করা যাবে, এই আদেশটা প্রদান করতে পারবেন ম্যাজিস্ট্রেট। এবার আসেন, একটা জায়গার উপরে 144 ধারা জারি করছেন, সেখানে মনে করেন কোন একজন ব্যক্তির স্বার্থ আছে, তার দোকানপাট আছে, বা তার জমি আছে, বা তার সেখানে ক্ষেত খামার আছে। তখন সেই ব্যক্তি কি করলো, যে 144 ধারা জারি, এখানে তো কেউ ঢুকতেও পারতেছে না, আমার তো দোকানের ব্যবসা তো লাটে উঠতেছে। তখন তিনি কি করলো, ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করলো যে মহামান্য আদালত 144 ধারা তুলে নিন। তখন ম্যাজিস্ট্রেট তার আবেদনের প্রেক্ষিতে এই 144 ধারাটা তুলেও ফেলতে পারে। আবার ম্যাজিস্ট্রেটের মনে হলো যে না, পরিস্থিতি শান্ত হয়ে গেছে, 144 ধারার দরকার নাই, তখন নিজেও সেটা তুলে নিতে পারেন। দুইটা ভাষা আছে দেখেন, শতপ্রবৃত্ত হইয়া, মানে কি নিজে নিজের উদ্যোগে, ম্যাজিস্ট্রেট নিজের উদ্যোগে নিজেই শতপ্রবৃত্ত হয়ে কি করতে পারেন, 144 ধারা যে জারি করছিলেন এটা আদেশটা তুলে নিতে পারেন। আর একটা কি করতে পারেন, সংশ্লিষ্ট ব্যক্তির আবেদনের প্রেক্ষিতেও কি করতে পারেন, এই আদেশটা বাতিল করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। তবে যাই করুক না কেন কি করতে হবে, কারণ লিপিবদ্ধ করতে হবে যে কি কারণে তিনি আদেশটা আবার তুলে ফেললেন। এই হলো 144-এর 4। এবার আসেন 144-এর 5। 144-এর 5-এ বলছে যদি কোনো ব্যক্তি আবেদন করে, তাহলে আমার কি করা লাগবে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে হবে যে আপনি কেন 144 ধারা তুলে নিতে বলতেছেন। হয় ওই ব্যক্তি নিজে হাজির হয়ে কারণ দর্শাবে, অথবা আইনজীবী মারফত হাজির হবে, হয়ে তিনি বলবেন যে তার কেন 144 ধারা দেওয়াতে কি ক্ষতি হয়েছে তার, তিনি এগুলা কি করবেন, তিনি এগুলো প্রকাশ করবেন, বলবেন এসে। এই কথাটাই বলছে 5-এ, এবং ম্যাজিস্ট্রেট সেই কারণটা লিপিবদ্ধ করবেন। এরপরে আসেন 144-এর 6, বলছে এই আদেশটা 2 মাসের বেশি বলবৎ থাকবে না। 144-এর 7, মেট্রো এলাকায় প্রযোজ্য হবে না। শেষ, এইটুকু করে নিলেই হবে। তাহলে 144-এর 1-এ কি করে, 144 ধারা অথবা বিপদাশঙ্কা জরুরি আদেশ দিতে পারেন ম্যাজিস্ট্রেট। কোন ম্যাজিস্ট্রেট? জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। কখন দিতে পারেন? জনসাধারণের জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা, আঘাতের ঝুঁকি, এগুলো হতে পারে, দাঙ্গা হাঙ্গামা হতে পারে, এরকম পরিবেশ তৈরি হলে 144 ধারা বা বিপদাশঙ্কা জরুরি আদেশ দিতে পারেন। আদেশ কিভাবে জারি হয়? 134 ধারার মতন করে জারি হয়। কি লিখবেন? 134-ও দিবেন, 144-এর 1-ও দিবেন। কিভাবে জারি হবে? হুলিয়া বা ঘোষণার মতো করে জারি হবে, অথবা সমনের মতো করেও জারি করা যাবে। এরপরে আসেন, আদেশ একতরফা ভাবেও জারি করা যাবে, সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরেও জারি করা যাবে। 144-এর 2, 144-এর 3, ঘন ঘন গমনাগমনকারী লোকজনের প্রতি বা জনসাধারণের প্রতি প্রতি অথবা কোনো বিশেষ স্থানেও কি করা যাবে, 144 ধারার আদেশ দেয়া যাবে, ম্যাজিস্ট্রেট দিতে পারবে। 144-এর 3, 4-এ বলছে নিজের উদ্যোগেও তুলতে পারবে, আবেদন করলেও তুলতে পারবে। আর আবেদন করবে যে ব্যক্তি, যদি আবেদন করে, 5-এ বলছে ওই ব্যক্তিকে কারণ দর্শানোর সুযোগ দিবে, তিনি হাজির হবেন, কারণ দর্শাবেন, এবং কি করবেন, ম্যাজিস্ট্রেট
এই আদেশ কেন তুলে নিল সেই কারণটা লিপিবদ্ধ করবেন। 144-6 এই আদেশ 2 মাসের বেশি বলবৎ থাকবে না। তবে হ্যাঁ, সরকার যদি আবার গেজেট দেয় সেক্ষেত্রে আবার বেশি দিনও রাখতে পারে। নর্মালি 2 মাসের বেশি কি হয় না, বলবৎ থাকে না। আর বলছে মেট্রোর সাথে বলছে মেট্রো এলাকায় প্রযোজ্য হবে না। কে বলতে পারবেন 7টা উপধারা একটু শুনি। এই দেখেন, পেপারের উপরেও 144 ধারা জারি করা যায়, জানেন? 144 ধারাটা বললাম না, এটা মানে আপনি দেখতে পারবেন না যে 144 ধারা কিভাবে জারি করলো, কোথায় দেখার মতন কোনো সুযোগ নাই, অদৃশ্য। পেপারের উপর যখন 144 ধারা জারি করলো, এটা কি বোঝার উপায় আছে? দেখবেন আপনারা সংবাদপত্রের উপরেও, যে সংবাদপত্র দাঙ্গা হাঙ্গামা ঘটাতে পারে, উস্কানি দিতে পারে, তাই না? এখন তো অনেক কিছু লেখে পেপারে যেগুলো উস্কানিমূলক। তাহলে এরকম হলে সেখানেও ম্যাজিস্ট্রেট কি করতে পারে, 144 ধারা, ওই পেপারের উপরেও 144 ধারা জারি করতে পারে। তাহলে কেবলমাত্র মানুষের উপরেই জারি হবে এমন নয়, সংবাদপত্রের উপরেও 144 ধারা জারি করা যায়। তাহলে 144-এর 1-এ হলো আদেশ, 2-এ হলো একতরফা ভাবেও দেওয়া যাবে, সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেও দেওয়া যাবে, 3-এ হলো ওই স্থানে দেওয়া যাবে, ঘন 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 গমনাগমনকারী লোকজনের প্রতি দেওয়া যাবে, 4-এ আবেদন করলে তুলে ফেলবে, ম্যাজিস্ট্রেট নিজেও তুলতে পারবে, 5-এ বলছে যদি আবেদন করে ওই লোকটাকে কারণ দর্শাবে, তার বক্তব্য শুনবে, কারণ লিপিবদ্ধ করবে। 6-এ বলছে 2 মাসের বেশি বলবৎ থাকবে না। আর সাথে কি বলছে, মেট্রো এলাকায় প্রযোজ্য হবে না। একজন বলেন আমরা 45 ধারায় ঢুকবো, জলদি কে বলবেন? পড়া জিজ্ঞেস করলে কেউ বলতে চায় না, ছোট ছোট করে বলেন। আবার বলতে হবে আমাকে, স্যার বলেন। বোঝেন নাই, বলো তানিয়া। স্যার আটকে গেলে একটু বলে দিন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছি তো। একটা হচ্ছে 144 ধারা হচ্ছে, একে বলছে যে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছে যদি কোনো এলাকায় হচ্ছে জনগণের হচ্ছে জীবন, স্বাস্থ্য বা নিরাপত্তা সংক্রান্তে কোনো বা দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনা রয়েছে বা তা নিবারণের জন্য হচ্ছে 144 ধারা জারি করতে পারে। সেটা 134 ধারার মতো হচ্ছে বিধান মতো জারি করতে পারে, সমন বা হুলিয়ার মতো করে। আর হচ্ছে 2-এ বলছে যে আদেশটি একতরফা ভাবে দিতে পারে। 3-এ হচ্ছে যে স্থানে ঘন ঘন মানুষ গমনাগমন করে সেই। আর 4-এ বলছে ম্যাজিস্ট্রেট স্বতঃপ্রণোদিত হয়ে মানে এটা আদেশটা দিতে পারে অথবা আবেদন ক্রমে এই হচ্ছে আদেশটা দিতে পারে। আর 5-এ বলছে যদি আবেদনের মাধ্যমে এটা হচ্ছে আহ এই এটা তো গোলমাল করে ফেলতেছি। দর্শাবে, 5-এ কারণ দর্শাবে, সংশ্লিষ্ট ব্যক্তি হাজির হবে, হয়ে বলবে যে কি কারণে সে আদেশটা তুলে নিতে চায়। 6-এ বলছে হচ্ছে 2 মাসের বেশি এটা হচ্ছে থাকবে না, মানে বলবৎ হবে না। আর 7-এ হচ্ছে মেট্রোপলিটন এলাকার জন্য এটা প্রযোজ্য নয়। কুলসুমা আপু বলেন, কুলসুমা আপু। আসমা আপু বলেন, আসমা আপু। স্যার, এই হুম আদেশটি হবে লিখিত আদেশ। হুম। জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট 44-1-এ সেই আদেশটি দিবে। 134 দ্বারা কত করে জনসাধারণের ঝুঁকি, দাঙ্গা, জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে। 144-2 হচ্ছে এই আদেশটি একতরফাও হতে পারে। 144-3 হচ্ছে এটি জায়গা, বাজার, সর্বসাধারণের প্রবেশ, ঘন ঘন গমনাগমন ওই ধরনের স্থানেও দিতে পারে। 144-4 হচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি যার জায়গার উপরে এই আদেশটি দেওয়া হবে সে ব্যক্তি আবেদন করতে পারবে। সে ম্যাজিস্ট্রেট চাইলে সে আবেদন বাতিল করতে পারে। 144-5 হচ্ছে যে আবেদন করবে সে কারণ দর্শাবে কি কারণে সে কারণ কারণ দর্শাবে। সংশ্লিষ্ট ব্যক্তি এসে বলবে তিনি কি কারণে এই আদেশটা তুলে নিতে চান। হ্যাঁ, 144-6 হচ্ছে 2 মাসের বেশি বলবৎ থাকবে না এই আদেশটি। যদি গ্যাজেট প্রকাশ করে সেক্ষেত্রে আবার আরো বেশি দিনও থাকতে পারে। 144-7 হচ্ছে এটি মেট্রোপলিটন এলাকায় প্রযোজ্য নয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে আমরা বুঝতে পারছি। 145-এ ঢুকবো, নিয়ে ফেলেন। হ্যাঁ, 10টা উপধারা আছে কিন্তু, পড়বেন কি পড়বেন না বলেন?
পড়ি জায়গা জমি নিয়ে বিরোধ, তাহলে ওই অধ্যায়টা যদি 11 অধ্যায় মিলে একটা ধারা হয়ে থাকে তাহলে 12 অধ্যায় শুরু হলো 145 থেকে, ঠিক আছে? 145-এ হচ্ছে 12 অধ্যায়, অনেকগুলো ধারা আছে, আমরা শুধু 145টা আজকে নেব। কয়টা উপধারা? 10টা উপধারা, 10টায় পড়তে হবে, কিছু করার নাই, ঠিক আছে? তাহলে আসেন শুরু করি। 145 জায়গা জমি নিয়ে বিরোধ। ওখানে কি ছিল দেখেন, বিপদ আশঙ্কার জরুরি আদেশ। ভাষ্য বইগুলো যাদের আছে তারা একটু রিডিং পড়বেন, প্রথমে যে সুন্দর করে কথাগুলো লেখা আছে এগুলো আপনি পড়লেই বুঝতে পারবেন যে কি বোঝাইছে, দুইটা ধারার মূল পার্থক্য কোথায়। তাহলে ওটা ছিল বিপদ আশঙ্কা জরুরি আদেশ, আর এটা হলো স্থাবর সম্পত্তি নিয়ে কলহ। বুঝতে পারছি? স্থাবর সম্পত্তি কোনগুলো? জায়গা জমি, দালান, বাড়ি ঘর, মৎস্য খামার, দেখবো আমরা, এগুলো লেখা আছে। তাহলে আসলে স্থাবর সম্পত্তি নিয়ে কি ধরনের কলহ হতে পারে? সীমানা নিয়ে বিরোধ হতে পারে, কার দখল, এটা আমার দখল, এটা আপনার দখল, দখল আছে কি দখল নাই, এগুলো নিয়ে ঝামেলা হতে পারে, তাই না? 145 ধারায় বলছে জমি বা এগুলো নিয়ে বিরোধের ফলে যদি শান্তি ভঙ্গ হয়ে যায়, শান্তি ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে, তখন জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট একইভাবে একই রকম ঢঙ্গে লেখা, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি সংবাদ পান তার এখতিয়ারাধীন এলাকার মধ্যে জায়গা জমি, পানি, দালান, বাজার, মৎস্য খামার এই সমস্ত এলাকার সীমানা নিয়ে বিরোধ, কি নিয়ে বিরোধ? সীমানা নিয়ে কোনো বিরোধ যার ফলে কি ঘটতে পারে? শান্তি ভঙ্গ ঘটে যেতে পারে। সীমানা নিয়ে বিরোধ যার ফলে শান্তি ভঙ্গ ঘটতে পারে, তখন তিনি কি করতে পারেন? দুই পক্ষকে, এবার কিন্তু 145 ধারা সরাসরি জারি না, এবার দুই পক্ষকে আগে লিখিত আদেশ দিবে, তাদেরকে দুই পক্ষকে স্ব স্ব দাবি উত্থাপনের জন্য, তাদের নিজের নিজের কি কি দাবি, স্ব স্ব দাবি উত্থাপনের জন্য নির্দেশ প্রদান করিয়া কি করবে? একটা লিখিত বিবৃতি পেশ করতে পারবে। তাহলে কি দেখেন, আমার আর তানিয়ার মধ্যে মনে করেন ঝামেলা, জায়গা জমি সীমানা নিয়ে যন্ত্রণা, তখন ম্যাজিস্ট্রেট একটা লিখিত আদেশ দিবেন। এই আদেশটাকেই মূলত বলা হয় 145 ধারার আদেশ, যদিও সরাসরি এখনো আদেশটা কার্যকর হয় নাই। বলবে প্রথমে যে আপাতত আপনারা ঝামেলা না করে কার কার কি কি দাবি আছে স্ব স্ব দাবি উত্থাপন করে লিখিতভাবে আমার কাছে কৈফিয়ত দেন। এইভাবে দেখেন প্রকৃত দখল সম্পর্কে, আসলে কার দখল আছে, স্ব স্ব দাবি সম্পর্কে লিখিত বিবৃতি পেশ করে ম্যাজিস্ট্রেট বলবে কি আমার কাছে আসেন, হাজির হন। তাহলে ওই ব্যক্তি নিজেও হাজির হতে পারবে, উকিল মারফতও কিন্তু হাজির হতে পারবে। তাহলে যখনই সীমানা নিয়ে বিরোধ হবে, জেলা ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করতে পারবে? সংশ্লিষ্ট যে জায়গা নিয়ে বিরোধ উভয় পক্ষকে লিখিতভাবে তাদের কি কি দাবি, এই দাবি উত্থাপনের জন্য দখলকার এই দখল সংক্রান্তে বর্ণনা লিখিতভাবে দাবি উত্থাপন করে তার নিকটে হাজির হওয়ার জন্য একটি আদেশ প্রদান করেন। এই আদেশকে বলা হয় স্থাবর সম্পত্তির ক্ষেত্রে জরুরি আদেশ, না ঠিক স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আদেশ। কি আদেশ বলা হয় এটাকে জানেন? এটাকে বলা হয়, দাঁড়ান একটু মনে করি, ইনজাংশন। এটাকে বলে ইনজাংশন, অনেকে কিন্তু ইনজেকশন বলে, হ্যাঁ ইনজেকশন না কিন্তু, হ্যাঁ গ্রামের মানুষরা যখন কোর্টে যায় অনেকে ইনজেকশন বলে, আসলে জমির উপরে যে আদেশটা দেওয়া হয় এটাকে বলে ইনজাংশন। হ্যাঁ, স্থাবর সম্পত্তি নিয়ে সীমানার বিরোধের ক্ষেত্রে যে আদেশটা প্রদান করেন এটাই হলো 145 ধারা, ঠিক আছে? বুঝতে পারছি তাহলে কি নিয়ে বিরোধ? সীমানা নিয়ে বিরোধের ফলে কি করবে কোন ম্যাজিস্ট্রেট? একইভাবে জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, এই দুই ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন? ওই জায়গা জমির উপরে আদেশ দিবেন যে আপনারা আপনাদের কি কি দাবি আছে হয় নিজে আসেন, না হলে উকিল মারফত কি করেন আমার কাছে এসে লিখিতভাবে দাবি উত্থাপন করেন। এভাবে যে আদেশটা দেয় সেটাকেই বলে স্থাবর সম্পত্তির বিরুদ্ধে আদেশ বা স্থাবর সম্পত্তির কলহের ক্ষেত্রে আদেশ বা ইনজাংশন আদেশ বলে এটাকে। আচ্ছা, তাহলে আসেন, এটা গেল 145-এর 1। এরপরে 145-এর 2 বলছে আসলে জমি পানি নিয়ে বিরোধ বা সীমানা নিয়ে বিরোধ বলতে এখানে কি বোঝেন? জমি পানি বা সীমানা নিয়ে বিরোধ, এই যে জমি বা পানি বলতে কি বোঝাইছে? পানি, পুকুরের পানি তোমার অর্ধেক আমার অর্ধেক এরকম না, জায়গা জমি বোঝাইছে, স্থাবর সম্পত্তি বোঝানো হয়েছে এখানে। জমি পানি বলতে দালান হতে পারে, বাজার হতে পারে, মৎস্য খামার হতে পারে। হ্যাঁ, বাজারের ডাক, মনে করেন একজন বাজার ডেকে নিছে, ওখানে গিয়ে আরেকজন দাবি করলো, এটা নিয়ে বিরোধ হলো, এটা নিয়েও ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন? আদেশ দিতে পারবেন। এই জন্য বলছে যে দালান বা মৎস্য খামার, দালান, বাজার, ফসলের লভ্যাংশ। আপনি মনে করেন একটা জায়গা চাষাবাদ করছেন, করে আপনি ফসল পাইছেন, এই ফসল পাওয়ার পরে আপনার ফসলের লভ্যাংশ অন্যজন দাবি করতেছে যে এটা তো আমার জমি, এতদিনে জমির মালিক আসছে, আসে না হঠাৎ করে, কিন্তু এরকম হয়, তখন যে বিরোধের ফলে এই আদেশটা দেয় এটাই হলো ইনজাংশন।
আচ্ছা, এবার আসেন, তাহলে জমি পানি বলতে কি বোঝায়? দালান বাজার, মৎস্য খামার, ফসলের লভ্যাংশ সবকিছুই জমি পানির মধ্যেই অন্তর্ভুক্ত হবে। এই গেল 145-এর 2। এবার আসেন কিভাবে আদেশটা জারি হবে। ম্যাজিস্ট্রেট যদি নির্দেশ দেন, আদেশের একটা নকল কপি, কি কপি? আদেশের একটি নকল সমন জারি করার মতো করে সংশ্লিষ্ট জায়গায় জারি করতে হবে। ওই দুই ব্যক্তিকেই দিয়ে আসবে সমনের মতো করে নকল, আদেশের নকল। আর কমপক্ষে ওই বিরোধীয় বিষয়বস্তুতে একটা নকল কি করতে হবে? লটকিয়ে দিতে হবে। তাহলে কিরকম হইলো? সমন বা হুলিয়ার মতো করেই জারি করতে হইলো, একই কথা, তাই না? সমন বা হুলিয়ার মতো করেই জারি করা হলো। আচ্ছা, তাহলে আসেন 144-এর 3। তাহলে 144-এর 1-এ কি করলাম? আদেশ দিল। 144-এর 2-এ এই জমি এবং পানি বলতে কি বোঝায়? দালান বাজার, মৎস্য খামার, ফসলের লভ্যাংশ। 144-এর 3-এ কি করতে পারবে? আদেশটা কিভাবে জারি করবে? সমনের মতো করে অথবা বিরোধীয় বিষয়বস্তুতে এক কপি লটকিয়ে দিবে। 144-এর 3। এইবার আসেন, দুই ব্যক্তি আসছে। কে কে আসছে? তানিয়াও আসছে, রেবেকাও আসছে। আসার পরে এখন দলিল পত্রগুলা ম্যাজিস্ট্রেট দেখলো, সকল কার্যক্রম, ম্যাজিস্ট্রেটের কার্যক্রম কিন্তু 4-এ। 4-এ বলছে ওই দুই ব্যক্তি যদি আসে, কার দখল না দখল এ বিষয়ে আগে না তুলে ম্যাজিস্ট্রেট দুই পক্ষের বিবৃতি পাঠ করবে, তাদের উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ করবে, বক্তব্যগুলো শ্রবণ করবে। করার পরে কি করবে? এই সাক্ষ্য প্রমাণের ফল বিবেচনা করে তিনি যদি দেখেন যে কোনো এক পক্ষ আসলেই দখলদার, কে দখলদার সেটা দখল স্থির করতে পারবে। বুঝতে পারছি? প্রকৃত দখলদার তানিয়া নাকি আমি, এটা কি করতে পারবে? ম্যাজিস্ট্রেট দখল স্থির করে ফেলতে পারবে। এবার আসেন, মনে করেন জমিটা এখনো তানিয়ার দখলে, কিন্তু গত 2 মাস আগে আমার দখলে ছিল। ও কি করছে? গায়ের জোরে আমাকে উৎখাত করে দিছে। তখন 2 মাস পূর্বে যে আমাকে বেদখল করা হয়েছে অন্যায়ভাবে, ম্যাজিস্ট্রেট আমার পক্ষে আদেশ দিবে, বলবে যেহেতু উনি 2 মাস পূর্বে দখলদার ছিলেন, উনিই প্রকৃত দখলদার, এই বলিয়া ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারবে। এটা হলো প্রথম শর্ত। তাহলে 4-এ কি বললো? দুই পক্ষ আসলো, দুই পক্ষের বক্তব্য শুনলো, দলিলপত্র পরীক্ষা নিরীক্ষা করলো, সাক্ষ্য প্রমাণ নিল। নেওয়ার পরে ম্যাজিস্ট্রেট দেখলো আসলে কে প্রকৃত দখলদার, দখল স্থির করলো। কিন্তু প্রকৃত দখলদার স্থির করার আগে দেখি কি, আমি 2 মাস আগে বেদখল হয়েছি, আমাকে বেদখল করা হয়েছে, তাহলে আমাকেই প্রকৃত দখলদার গণ্য করবেন। আবার বলছে ম্যাজিস্ট্রেট, যদি দেখে যে না, রেবেকাকে দখলদার দিতে গেলে দুই পক্ষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বাঁচতে পারে, তখন ম্যাজিস্ট্রেট চাইলে এটা ক্রোকও করে ফেলতে পারবে, যে আপনাদের কারোরই নয় এই সম্পত্তি, আদেশ আমি পরে দেবো ভাই, আমি আগে সম্পত্তি ক্রোক করে ফেলি, কেউ এখানে আসতে পারবেন না। ঠিক আছে? তাহলে 4-এর ভিতরে কতগুলো কথা, অনেকগুলো কথা। ম্যাজিস্ট্রেট দখল স্থির করবেন, যদি অন্যায়ভাবে 2 মাস পূর্বে কাউকে বেদখল করা হয়ে থাকে তাকেই প্রকৃত দখলদার নির্ধারণ করবেন। আর বলছে পরিস্থিতি জরুরি হলে কি করতে পারবেন? এই সম্পত্তি ক্রোক করে ফেলতে পারবেন। এবার আসেন, জায়গা ক্রোক করে ফেলছে, ধান একদম পুরো জমি ভর্তি ধান, আর ধান কি হয়েছে? পাকা হয়ে হলুদ হয়ে গেছে ধান। তাহলে আমারও ক্ষতি, তানিয়ারও ক্ষতি, মনে করেন। তখন দুইজনেই আমরা কি করলাম? দুইজনে ম্যাজিস্ট্রেটের কাছে গেলাম, গিয়ে বললাম যে অনেকগুলো ধান, এতগুলো ধান নষ্ট হয়ে যাবে, আপনি এটা ক্রোক থেকে তুলে দেন, আমাদের তো আর বিরোধ নাই, আমরা মীমাংসা করে ফেলছি। তাহলে এইভাবে যদি ম্যাজিস্ট্রেটকে বোঝাতে যদি সক্ষম হয়, এই দেখেন কি বলছে, যদি এই ধারায় যাই থাকুক না কেন, ওইভাবে হাজির হওয়ার নির্দেশপ্রাপ্ত ব্যক্তি যদি প্রমাণ করতে পারেন যে আমাদের আর কোনো বিরোধ নাই, বিরোধের অস্তিত্ব নাই, তাহলে ম্যাজিস্ট্রেট এই ক্রোকের আদেশ বাতিলও করে দিতে পারবেন। পূর্বের যে আদেশ দিল এই আদেশটা বাতিল করে দিতে পারবেন, অথবা 145 ধারায় তুলে ফেলতে পারবেন। আর যদি পরবর্তীতে সকল কার্যক্রম স্থগিত রাখবেন, যা আপাতত স্থগিত রাখবেন, এবং তার এই আদেশটাই চূড়ান্ত বলে গণ্য হবে। তাহলে বুঝতে পারছি, দুই পক্ষ বা সংশ্লিষ্ট পক্ষ যদি বোঝাতে সক্ষম হয় যার কোনো বিরোধের অস্তিত্ব নাই, তাহলে ম্যাজিস্ট্রেট তার আদেশ তুলেও নিতে পারবেন। এই হলো 5। তাহলে 1-এ আদেশ দিল, 2-এ জমি পানি বলতে কি বোঝায়, 3-এ আদেশ কেমন করে জারি হবে, 4-এ দখল স্থির করলো, 5-এ গিয়ে কি করলো? 4-এ আবার ক্রোকও করে ফেললো। কিন্তু 5-এ গিয়ে যদি ম্যাজিস্ট্রেটকে বোঝাতে সক্ষম হয় তারা, তাহলে ম্যাজিস্ট্রেট এই আদেশ আবার কি করে ফেললো? তুলেও নিতে পারবে। এই হলো 5। এবার আসেন 6। 6-এ বলছে দেখেন, এই যে সম্পত্তি, ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে কোনো ব্যক্তি দখলকার ছিল না বা এই ব্যক্তি দখলদার বলিয়ে তাকে গণ্য করা উচিত, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন? মনে করেন আমি প্রকৃত দখলদার, আমাকে মনে করতেছে দখলদার, মনে করে আমার পক্ষে রায় দিল, এখন তা নিয়ে আবার এটা মানতেছে না, তখন ম্যাজিস্ট্রেট ওই আদেশের সাথে সাথে বলবে যে শোনেন তানিয়া, আপনি কখনোই রেবেকার সম্পত্তিতে অনধিকার প্রবেশ করতে পারবেন না, আপনারা যদি দরকার হয় আপনি দেওয়ানি আদালতে গিয়ে মামলা করেন,
এই মামলায় যদি আপনি জিতে যান আপনাকে জমি দিয়ে দেওয়া হবে। যতদিন পর্যন্ত আইনসঙ্গতভাবে রেবেকা উচ্ছেদ না হয় ততদিন পর্যন্ত তানিয়া এই জমিতে ঢুকবে না, এভাবে আদেশ দিতে পারবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা যে উচ্ছেদ ডিউটি যাই, কাউকে যে উচ্ছেদ করে ফেলি না, এই যে উচ্ছেদ ডিউটিতে যান কিভাবে উচ্ছেদ করেন, যখন একটা মামলা দীর্ঘদিন চলার পরে ওই জমিতে কেউ রায় পায় আর অন্য লোক ওই জমিতে বসবাস করতেছে, তখন গিয়ে কিন্তু ওই যে ব্যক্তি রায় পেল তার পক্ষে জমিটা তুলে দেওয়ার জন্য এই যে পুলিশ নিয়ে গিয়ে উচ্ছেদ করা হয়, উচ্ছেদ অভিযান। বুঝতে পারছি? তাহলে মনে করেন এতদিন ধরে আমি জমিটা ভোগ দখল করতেছি, আদালত দেখলো যে না আমি আসলে দখলকার, ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট কাগজপত্র যতটুকু দেখার আমার দাবি পড়ার পর মনে হলো যে না রেবেকা আসলেই প্রকৃত দখলদার, কিন্তু তানিয়া এটা মানতেছে না, তানিয়া বলতেছে না এই জমি তো আমার কাছেও তো কাগজ আছে। তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে বললো যে আমি তো এই ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারবো না, আপনি দেওয়ানি আদালতে মামলা করেন, ওই আদালতে যদি তাকে উচ্ছেদ করে তখন আপনি এই জমি নিয়ে ফেলবেন। এইভাবে আদেশ দিতে পারে যে রেবেকা আইনসঙ্গতভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত আপনি কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারবেন না বা তাকে বেদখল করতে পারবেন না। যদি বেদখল করেও থাকে আবার আমাকে দখল প্রত্যার্পণ করতে পারবে ম্যাজিস্ট্রেট। এই হলো 6 ধারা। তাহলে 6 ধারাটাও গুরুত্বপূর্ণ। কত 6? 145-এর 6। এবার আসেন 7-এ বলছে আমি মারা গেছি, মামলা চলতে চলতে আমি মারা যাওয়া শেষ, আমার যে কি থাকলো উত্তরাধিকারী তারাও মামলা পরিচালনা করতে পারবে, মৃত ব্যক্তির পক্ষে সকলেই দাবিদার হবে। 5টা ছেলে থাকলে 5টা ছেলেই দাবিদার হবে, 5 জন ওয়ারিশ থাকলে 5 জনই দাবিদার হবে। এই বলছে 7। আর 8-এ বলছে যদি দেখেন এই সম্পত্তি ক্ষয়শীল পচনশীল, সম্পত্তি বিক্রি করে দিতে পারবে। প্রকৃত সম্পত্তি ক্ষয়শীল পচনশীল হলে বিক্রি করবেন আদালত কত ধারা? 88-র 7-এও আছে, 88-র 5-এও আছে, আছে না? আবার যদি যে ব্যক্তির সম্পত্তি নিয়ে 145 ধারা জারি করা হয়েছে সেই সম্পত্তি পচনশীল হলে এটা উচ্ছেদ করবেন, সব পচনশীল সম্পত্তি বিক্রি করবেন কত ধারা? 145-এর 8-এ বিক্রি করবেন। একইভাবে গিয়ে আরো পাবেন কি পাবেন, বেওয়ারিশ এবং সন্দিগ্ধ সম্পত্তিও ক্ষয়শীল পচনশীল হলে বিক্রি করতে পারবে। 523, 24, 25, 25-এ বলা আছে পচনশীল সম্পত্তি হলে কি করতে পারবে। বুঝতে পারছি? তাহলে কোন সম্পত্তি কখন পচনশীল হলো? একই পচনশীল, একই কথা বলা আছে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই সম্পত্তির উপরে 145 ধারা জারি ছিল। আর আপনি যে 88 ধারায় যে সম্পত্তি, ওই সম্পত্তিতে কি ওটা কিন্তু অপরাধী ব্যক্তির সম্পত্তি ছিল। আরেকটা সম্পত্তি কি বেওয়ারিশ সম্পত্তি বা সন্দিগ্ধ সম্পত্তি। তাহলে এই বেসিক জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। বুঝতে পারছি? 145-এর কত গেল? 145-এর 8। এবার আসেন এই মামলা তদন্ত করতে করতে অনুসন্ধান করতে করতে হঠাৎ ম্যাজিস্ট্রেটের মনে হলো কোনো ব্যক্তিকে সমন দিয়ে ডাকা দরকার বা কোনো একটা দলিল দরকার, কোনো একটা বস্তু দরকার, অথবা আমি বললাম যে মহামান্য আদালত এই জমিটা কাগজটা তানিয়ার কাছে আছে, আপনি তানিয়াকে সমন দেন, আমি অনুরোধ জানালাম। তখন ম্যাজিস্ট্রেট যেমন মনে হবে ওই দলিল বস্তু বা দলিল দাখিলের জন্য নির্দেশ প্রদান করতে পারবেন। তাহলে এই দেখেন এটাও কিন্তু ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো কিছু হাজির করার জন্য নির্দেশ দানের ক্ষমতা। কত? 145-এর 9। এরপর আসেন 145-এর 10, বলছে এই ধারার বিধান 107 ধারাকে ব্যাহত করবে না। এটার মানে কি বলেন? এটার মানে হলো একটা জায়গা জমি নিয়ে আমাদের দুজনের ঝামেলা, তাই না? তাহলে আমরা কি করতে পারি? শান্তি ভঙ্গ করতে পারি। 107-এ কি শান্তি রক্ষার জন্য মুসলেকা, 107 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সংবাদ পেয়েছেন যে আমরা কি করতে পারি, শান্তি ভঙ্গ করতে পারি। তাহলে ম্যাজিস্ট্রেট আমাদের দুজনের কাছ থেকে এই মুসলেকাও নিতে পারবেন, আবার চাইলে ওই জমির উপর 145 ধারাও জারি করতে পারবেন। 145 ধারা জারি করছেন মানে এই নয় যে 107 ধারায় তিনি আর মুসলেকা নিতে পারবেন না। এটাই বলছে 145 ধারার বিধান 107 ধারাকে কি করবে না, ব্যাহত করবে না। দুইটাই নিতে পারবে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা। বুঝতে পারছি আমরা ঘটনা? তাহলে 145 শুরু থেকে একটু পড়ি। কোন সীমানা নিয়ে বিরোধ হলে, জায়গা জমি পানি এগুলো নিয়ে বিরোধ হলে কোন জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিদেরকে স্ব দাবি উত্থাপনের মাধ্যমে নিজের মারফতও আসতে পারে, নিজেরাও আসতে পারে, উকিল মারফতও আসতে পারে, লিখিতভাবে যে আদেশটা জারি করেন সেটাই হলো 145 ধারার কি স্থাবর সম্পত্তি নিয়ে কলহের ক্ষেত্রে আদেশ। 145-এর 1, 145-এর 2-এ বলছে জমি বা পানি বলতে কি বোঝায়, দালান বাজার মৎস্য খামার ফসলের লভ্যাংশ অন্তর্ভুক্ত হবে। 145-এর 2, 145-এর 3-এ আদেশটা কেমন করে জারি হবে। 145-এর 4-এ বলছে এই যে ম্যাজিস্ট্রেট ডাকলো, তারা আসলো, সকল কাগজপত্র পর্যালোচনা করার পর
ম্যাজিস্ট্রেট দখল স্থির করবেন। তবে যদি দেখেন 2 মাস পূর্বেই কাউকে বেদখল করা হয়েছে, তাকেই প্রকৃত দখলদার নির্ধারণ করবেন। আর কি করবেন, ম্যাজিস্ট্রেট যদি দেখেন ঘটনা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সম্পত্তি ক্রোকও করে ফেলতে পারবেন। আর 145-5 বলছে ওই ব্যক্তিরা যদি ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হয়ে প্রমাণ করতে পারে বিরোধের অস্তিত্ব নাই, তাহলে ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন, এই পূর্বের আদেশটা বাতিল করেও ফেলতে পারবেন, ক্রোকের আদেশও বাতিল করে দিতে পারবেন। 145-6 সংশ্লিষ্ট ব্যক্তি তাকে এমন ভাবে নির্দেশ দিতে পারবেন, আরেকটা পক্ষ থাকলো না তাদেরকে, যে এই ব্যক্তি যাকে দখল স্থির করা হলো সেই পক্ষকে আদালত কর্তৃক আইনসঙ্গতভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত আপনি কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারবেন না। অথবা তাকে যদি 2 মাস পূর্বে বেদখল করা হয়ে থাকে, দখল প্রত্যার্পণ করেও ফেলতে পারবেন। কিন্তু মামলা চালাতে চালাতে লোক কি হয়ে গেল, মারা গেল, তার আইনসঙ্গত প্রতিনিধিও মামলাটা পরিচালনা করতে পারবেন। 145-7, 145-8 সম্পত্তি ক্ষয়শীল পচনশীল হলে কি ব্যবস্থা, 145-9 যে কোনো দলিলপত্র বস্তু এগুলো দাখিলেরও নির্দেশ দিতে পারবে যখনই প্রয়োজন হবে। 145-10 107 ধারার বিধানকে ব্যাহত করবে না। তাহলে প্রবিধান কত বিধি ব্যবহার করতে পারবেন, 287 বিধি। 107-এর সঙ্গে যেমন 287 ব্যবহার করা যায়, 145-এর সঙ্গেও 287 ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছি? এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বোঝেন নাই কেউ এমন আছেন যে বুঝি নাই? রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি।